of microcomputer structure and operation. তো একটা মাইক্রোকম্পিউটারে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে একটা ডায়াগ্রাম ছিল এরকম, যেখানে একটা কম্পিউটারে হচ্ছে একটা সিপিইউ থাকে, সিপিইউটাকে আমরা মাইক্রোপ্রসেসর বলতেছি, এবং মেমোরি থাকবে, এটা র্যাম হইতে পারে, রোম হইতে পারে, ইনপুট আউটপুট ইউনিট থাকবে, আর থাকবে সিস্টেম বাস। এবং আমরা সিস্টেম বাসে দেখছিলাম যে 3 ধরনের সিস্টেম বাস থাকে, একটা হচ্ছে অ্যাড্রেস বাস, একটা হচ্ছে ডেটা বাস, আর একটা হচ্ছে কন্ট্রোল বাস। আমরা বলছিলাম এই জিনিসগুলোতে একটু পরে আসতেছি, যেহেতু সিস্টেম বাস নিয়ে আগে একটু বলেই ফেলছি ভুলে ভুলে আগের ক্লাসে, তো একটু এখান থেকেই কন্টিনিউ করি। তো সিস্টেম বাসের প্রথমে যেটা থাকতেছে সেটা হচ্ছে অ্যাড্রেস বাস, এবং আমরা বলছিলাম যে অ্যাড্রেস বাস হচ্ছে instructions, it carries the memory address of the instructions which are to be executed. আমরা যে ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করব সেই ইনস্ট্রাকশনস গুলো না, তার মেমোরি লোকেশন ক্যারি করবে অ্যাড্রেস বাস। এবং এটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার টেকস প্লেস ফ্রম দ্য প্রসেসর টু দ্য মেমোরি অর আইও এলিমেন্টস, অর্থাৎ এটা শুধুমাত্র প্রসেসর থেকে এইদার মেমোরি অথবা ইনপুট আউটপুট এলিমেন্টের কাছে ইনফরমেশন মানে মেমোরি অ্যাড্রেসটাকে ট্রান্সফার করে দেয়। সে ইউনিডাইরেকশনাল হয় এবং সে কখনো ইনপুট আউটপুট এলিমেন্টস বা মেমোরি থেকে মেমোরি অ্যাড্রেস লোকেশন কখনো সিপিইউর কাছে আনবে না, শুধুমাত্র সিপিইউ থেকে অন্যান্য জায়গায় সে ইনফরমেশন পাস করবে। এবং দ্য নাম্বার অফ লোকেশনস দ্যাট সিপিইউ ক্যান অ্যাড্রেস ইজ ডিটারমাইন্ড বাই দ্য অ্যাড্রেস বাস। আচ্ছা, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এবং এই পয়েন্ট থেকে কিছু বেসিক ম্যাথস একটু বা ম্যাথমেটিক্যাল স্টাফস একটু দেখার দরকার আছে এই জিনিসগুলো। ম্যাম, হ্যাঁ বলো। আপনি একটা জিনিস মনে নোট ডাউন করে রাখেন, আজকে আমাদের ওই যে ইউটিউব চ্যানেল গুলো লিঙ্ক দিয়েন আর কি, ওই যে কোন কোন চ্যানেল ফলো করবে। ও হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে ওইটা করছো। আমি লাস্ট ক্লাসে ভুলে গেছি, তারপরে একজন আমাকে মনেও করে দিছে, কিন্তু আমি দেখছি বাই দ্যাট টাইম অনেকের 2টা বাজে ক্লাস থাকতে ওরা চলেও গেছিল। আর এটা হ্যাঁ খুব হ্যাঁ, ভালো কথা বলছো। আমার মনে পড়লো সেজন্য মনে হ্যাঁ করে হ্যাঁ, দিলাম। থ্যাংক ইউ সো মাচ। তো এখন অ্যাড্রেস বাসের এই লাইনটা কি বলছে যে the number of locations that the CPU can address is determined by the size of address bus. অর্থাৎ ধরো একটা, আমরা যেটা লাস্ট ক্লাসে বলছিলাম যে একটা বাস হচ্ছে একটা ইটস আ কালেকশন অফ ওয়্যারস, অনেকগুলো ওয়্যার একসাথে থাকতেছে, এবং এই এক একটা ওয়্যার মিলে অ্যাড্রেস বাসের যে সাইজটা হয় সেই সাইজটা আসলে ডিটারমাইন করে সিপিইউ কতটুকু বা কয়টা মেমোরি অ্যাড্রেস লোকেট করতে পারবে, অ্যাড্রেস করতে পারবে। তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে দেখছিলাম যে আমাদের 8086 মাইক্রোপ্রসেসর হচ্ছে একটা 20 বিট মাইক্রোপ্রসেসর, এবং এখান থেকে আমরা ক্যালকুলেট করে আমরা দেখছি যে সে হচ্ছে 1 মেগাবাইট পর্যন্ত অ্যাড্রেসকে লোকেট করতে পারে। তো এই ধরনের ম্যাথস, ধর ছোটখাটো ম্যাথস যদি দেয় বা অনেক সময় তোমাদেরকে এরকম বিটস দেয়া থাকবে, বলবে যে 8086 মাইক্রোপ্রসেসর এতগুলো বিটকে বা যে কোনো মাইক্রোপ্রসেসর এখানে 20 বিট না হয়ে অন্য একটা র্যান্ডম নাম্বার অফ বিটস দিতে পারে, সেখান থেকে তোমাকে বলতে পারে যে কতটুকু অ্যাড্রেস সে লোকেট করতে পারতেছে। তো এর জন্য কিছু শর্টকাটস আমরা একটু দেখে রাখতে পারি, যেমন ধরো আগে এগুলো অ্যাকচুয়ালি খুবই বেসিক জিনিস। আমাদেরকে যদি বলে 1K বাইট, এটা মানে হচ্ছে কত, 1024 বাইট, রাইট? আমরা কিন্তু 1K বাইট দিয়ে 1 × 10⁻³ মানে 1000 বুঝি না, আমরা বুঝি 1024 বাইটস। 1024 বাইটস সমান আমি যদি 2 টু দি পাওয়ার সামথিং এ রিপ্রেজেন্ট করতে চাই, তাইলে এটা কত হবে? 2 to the power 10. 2 টু দি পাওয়ার 10 বাইট। ঠিক একইভাবে আরেকটু যদি উপরে যাই, ধরো আমাদের কাছে যদি 1 MB বলে মেগাবাইট, তার মানে এটা হয়ে যাবে 1024 ইন্টু 1024, অর্থাৎ 2 টু দি পাওয়ার 10 ইন্টু 2 টু দি পাওয়ার 10, অর্থাৎ 2 টু দি পাওয়ার 20 বাইট। অ্যান্ড 1 গিগাবাইট যদি বলে,
অর্থাৎ এখন আমি 1024 কে 3 বার মাল্টিপ্লাই করব, which gives me 2 to the power 10 into 2 to the power 10 into 2 to the power 10 2 to the power 30 bytes. তো ধরো তোমাকে এখন জিজ্ঞেস করলো যে আমার কাছে 32 বিট অ্যাড্রেস বাস আছে, কোন একটা মাইক্রোপ্রসেসর যার অ্যাড্রেস বাস হচ্ছে 32 বিট। তো এই ক্ষেত্রে সে কত বাইট মেমোরি অ্যাড্রেসকে লোকেট করতে পারবে? হিসাব করে বলো তো আমাকে। অ্যান্ড এই কোয়েশ্চেনগুলো ইউজুয়ালি এরকম হইতে পারে, ধরো যে বলে দিছে যে অ্যাড্রেস বাস হচ্ছে 32 বিট, তাহলে তোমাকে বলা হবে যে ফাইন্ড ম্যাক্সিমাম অ্যাড্রেসেবল মেমোরি। Two to the power 32. রাইট, 2 to the power 32। এটা হচ্ছে 2 to the power 32 বিটস। ইউজুয়ালি আমরা বাইটে লিখি আর কি, এটাকে বাইটে কনভার্ট করো এবং একটু এইরকম নোটেশনে আনিও আর কি, কিলো মেগা গিগাবাইট কিছু একটাতে। আচ্ছা, তোমরা যদি জাস্ট ক্যালকুলেটরেই এটাকে হিসাব করো তাইলে দেখবা 2 to the power 32 ইকুয়ালস টু হচ্ছে 4294967296 এরকম কিছু একটা আছে। তো এখন এটাকে আমি যদি 2 এর কোন একটা মাল্টিপল দিয়ে ডিভাইড করি, ধরো 429496, ম্যাম, এটা কি 8 দিয়ে ডিভাইড করলেই তো হচ্ছে বাইটে আসবে, তাই না? ম্যাম, এটা 8 দিয়ে ডিভাইড করলেই তো বাইটে আসবে। এইটা ডিভাইড করলে বাইটে আসবে, বাট আমি চাচ্ছি যে মানে আরো প্রিসাইজ আনতে, লাইক ধরো কিলোবাইট মেগাবাইট বা গিগাবাইট এরকম কোন একটা রিপ্রেজেন্টেশন। 2 to the power 10 বা 2 to the power 20 দিয়ে ডিভাইড করলে কিলোবাইট মেগাবাইটে চলে আসবে না? Yes, ma'am. এটা আসলে মেগাবাইটেও না, আরেকটু বড় অ্যাড্রেস, তাহলে গিগাবাইটের পরে গিগাবাইটে পড়বে। হ্যাঁ, 2 to the power 30 দিয়ে ডিভাইড করলে গিগাবাইটে আসবে। 2 to the power 30 দিয়ে ডিভাইড অফকোর্স করা যাবে, যে 2 to the power 32 আছে, মানে 2 to the power 30 আর ইন্টু হচ্ছে 2 to the power 2। সো তোমার থাকতেছে 2 to the power 30 আর হচ্ছে 2 to the power 2। এই 2 to the power 2 অর্থাৎ 4 আর 2 to the power 30 কত? 1 গিগাবাইট। 1 গিগাবাইট। রাইট, সো তোমার এটা হচ্ছে 4 গিগাবাইট। তুমি এইভাবে এটার বদলা তুমি চাইলে এটাকে 10 এর রিপ্রেজেন্টেশনেও নিতে পারো, যেমন এটা হয়ে যায় মোস্ট প্রবাবলি 4.29, এই বিশাল বড় একটা সংখ্যা, এন্ড দেন 10 to the power 9, এন্ড 10 to the power 9 থেকে পরে তুমি এটাকে গিগাবাইটে কনভার্ট করতে পারো। বাট এই জিনিসটা দেখলেই আসলে বোঝা যায় যে ইট হ্যাজ টু বি, যে উপরের এই শর্টকাট ইনফরমেশন গুলো যদি আমরা ইউজ করি, যেটা হচ্ছে 4 গিগাবাইট। সো এটা হচ্ছে একটা টাইপের বেসিক ম্যাথস যেটা অ্যাড্রেস বাস রিলেটেড হতে পারে। তারপরে হচ্ছে তোমার আরেকটা থাকে, সেটা হচ্ছে যে উল্টাটাও দিতে পারে। ধরো তোমাকে বলে দিছে যে তোমার মেমোরি সাইজ হচ্ছে, মানে যখন একটা অ্যাড্রেস বাস 32 বিট হয় তার মানে সে 4 গিগাবাইট মেমোরি অ্যাড্রেসকে লোকেট করতে পারে। হোয়াট ডাজ ইট মিন যে সে 4 গিগাবাইট মেমোরি অ্যাড্রেসকে লোকেট করতে পারে? মানে তার মেমোরি সাইজ হচ্ছে 4 গিগাবাইট, রাইট? তার মেমোরি সাইজ তো 4 গিগাবাইটের বেশি হবে না, তার মেমোরি সাইজ 4 গিগাবাইট হবে, বা এর থেকে ছোট অ্যাড্রেস গুলোকে সে লোকেট করতে পারতেছে। অর্থাৎ এর থেকে ছোট 4 গিগাবাইট, অর্থাৎ তার পুরো মেমোরির সাইজটাই হবে আসলে 4 গিগাবাইট। অ্যান্ড মেমোরি সাইজ 4 গিগাবাইট বলেই তো তুমি একটা 32 বিটের অ্যাড্রেস বাস ইউজ করতেছো, যাতে তুমি এন্টার মেমোরি সাইজটাকে লোকেট করতে পারো। আমি বুঝাইতে পারতেছি কথা? হ্যালো?
ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, সো আমাকে যদি এটা হচ্ছে এক ধরনের ইয়ে থাকবে যেটা প্লেন তোমাকে অ্যাড্রেস বাস দিল, অ্যান্ড এখান থেকে তুমি মেমোরি সাইজ বা একদম ম্যাক্সিমাম কতটুকু মেমোরি সাইজ দিতে পারে সেটা তুমি ডিটারমাইন করলা। আরেকটা হইতে পারে এটার অপোজিট, তোমাকে মেমোরি সাইজ বলে দিল, ধরো মেমোরি সাইজ বলে দিচ্ছে 8 কিলোবাইট, তোমাকে বলতে হবে যে ফাইন্ড নাম্বার অফ অ্যাড্রেস লাইনস। আচ্ছা, এই কোয়েশ্চেনটার মানে কি? এই কোয়েশ্চেনটার মানে হচ্ছে তোমার যে অ্যাড্রেস বাসটা আছে, এই অ্যাড্রেস বাসে কয়টা লাইন আছে, মানে ওই তো ওয়্যার আছে আর কি কয়টা, অর্থাৎ কয়টা ওয়্যার ইউজ করে তুমি এই অ্যাড্রেস বাসটা তৈরি করতেছো যার জন্য তুমি মেমোরি সাইজ 8 কিলোবাইটকে অ্যাড্রেস করতে পারো। এখানে একটা বেসিক ইনফরমেশন জানা দরকার, সেটা হচ্ছে যদি আমার if an address bus has n lines, then max address, এটাই অ্যাকচুয়ালি একটু আগে যেটা বললাম ওইটাই আর কি এখানে নিয়ে আসছি। একটু আগে আমরা জাস্ট বিটস দিয়ে পড়তেছিলাম যে একটা অ্যাড্রেস বাস হচ্ছে 32 বিটস, এখন আমরা এটাকে লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতেছি যে ইফ অ্যান অ্যাড্রেস বাস হ্যাজ n লাইনস দেন ম্যাক্সিমাম অ্যাড্রেসেবল লোকেশন হবে 2 to the power n। এবং যদি বলা হয় যে একটা লোকেশন দিয়ে আমরা আসলে একটা বাইটকে রিপ্রেজেন্ট করতেছি, ইন দ্যাট কেস তোমার ম্যাক্স মেমোরি হয়ে যাবে 2 to the power n বাইটস। আমি কি বুঝাইতে পারতেছি? তোমরা কি আসো আমার সাথে? জি ম্যাম। আসলে অনলাইন ক্লাস হয়, আমি তোমাদের চেহারা দেখতে পারতেছি না, সো যার জন্য আমি বুঝতেছি না আমি অ্যাকচুয়ালি বুঝাইতে পারতেছি কিনা না। আর আনফর্চুনেটলি আমাদের শুরুর দিকের একদম বেসিক ক্লাসগুলোই অনলাইনে পড়ে গেছে, কিন্তু চিন্তায় আছি যে নেক্সট ক্লাসগুলো আমি কিভাবে ভালো করে বুঝাবো। তো এখন এই ক্ষেত্রে যখন আমাকে বলে দিছে আমার মেমোরি সাইজ 8 কেবি, আমাকে বের করতে হবে অ্যাড্রেস লাইন্স কত হবে। তাহলে এই ইনফরমেশন আমি যদি ইউজ করি, আমার মেমোরি সাইজ যদি 8 কেবি হয়, এটাকে আমি প্রথমে নিয়ে যেতে হবে আমার বিটসে, লাইক এটা হচ্ছে 2 to the power 3 and this is k, তার মানে হচ্ছে 2 to the power 10, অর্থাৎ 2 to the power 13। 2 to the power 13 মানে এই যে 2 to the power n, অর্থাৎ 2 to the power 13 বিটস বা 2 to the power 13টা ম্যাক্সিমাম অ্যাড্রেসেবল লোকেশন আছে আমার। এটা হচ্ছে আমার মেমোরি সাইজ 8 কেবি। এই মেমোরি সাইজটার কে আমি যদি এইভাবে লিখি, তার মানে আসলে 2 to the power 13ও তো আসলে 8 কেবি মানে 2 to the power 13 বিটস হচ্ছে আমার মেমোরি সাইজ, অর্থাৎ আমার ম্যাক্সিমাম অ্যাড্রেসেবল লোকেশন আছে 2 to the power 13টা। তার মানে এই 2 to the power 13টা ম্যাক্সিমাম অ্যাড্রেসেবল লোকেশনকে আমি যদি লোকেট করতে চাই, তাহলে আমার অ্যাড্রেস বাসের কয়টা লাইন থাকতে হবে? 13 লাইনস থাকতে হবে। বুঝছো? জি ম্যাম। না বুঝলে প্লিজ কোয়েশ্চেন করিও। এইটা আরেকটা টাইপের প্রশ্ন থাকবে, মানে একটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড যে লাইনস দিল বা তোমাকে বিটস দিল, তোমাকে মেমোরি সাইজ বের করতে হবে, আর একটা হচ্ছে মেমোরি সাইজ দিল, তোমাকে বিটসে বা লাইনে কনভার্ট করতে হবে। আর আর হচ্ছে একটু যদি ট্রিক্স এত করবে না, বাট ধরো তোমাকে যদি এটাকে ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমোরিতে কনভার্ট করতে বলে, অনেক সময় আমরা বাইটে না বলে ওয়ার্ডে
মাঝে মাঝে এক্সপ্রেস করি। কত বিটস বা বাইটসে একটা ওয়ার্ড হয়? কত বাইট সমান একটা ওয়ার্ড হয় জানো? মানে জানো তো, অফকোর্স, মনে আছে কিনা এটা জানতে চাচ্ছি। 8. হ্যাঁ, 8 বিটস মানে 8 বাইটে বলতে চাচ্ছ যে একটা ওয়ার্ড হয়? না না, 8 বাইটে না, ম্যাম 8 বিটে আর কি। 8 বিটে তো একটা বাইট হয়। ম্যাম বলে দিছি। আচ্ছা, সমস্যা নাই, আমিও ভুলে যাই এগুলা। সো কত বাইটে একটা ওয়ার্ড হয়? ইউজুয়ালি 2 বাইটস ইকুয়ালস টু একটা ওয়ার্ড হয়। সো আমাকে যদি বলে এখন যে আমার অ্যাড্রেস বাস হচ্ছে 16 বিটস এবং আমাকে হচ্ছে ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমোরিতে এটাকে কনভার্ট করতে হবে, মানে অ্যাড্রেস বাস হচ্ছে 16 বিটস এবং এটা বলে দিছে, কনভার্ট করতে হবে না, আমাকে বলে দিছে হচ্ছে এই মেমোরিটা অ্যাড্রেস করা হচ্ছে ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমোরি হিসেবে। তো এরকম ক্ষেত্রে আমার তাইলে ম্যাক্সিমাম অ্যাড্রেসেবল লোকেশন কয়টা হবে? কোয়েশ্চেন বুঝতে পারছো? আমাকে বলছে যে আমার অ্যাড্রেস বাসটা হচ্ছে 16 বিটস এবং এই ক্ষেত্রে আমরা ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমোরি ইউজ করতেছি, আমরা বাইট অ্যাড্রেসেবল মেমোরি ইউজ করতেছি না, আমরা এখন ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমোরি ইউজ করতেছি। তাইলে আমার এই ক্ষেত্রে ম্যাক্সিমাম কত মেমোরি সাইজ আমি লোকেট করতে পারবো? মিস 8টা না 8টা কিভাবে এক্সপ্লেইন করো তো? ম্যাম? একটা ওয়ার্ড যেহেতু 2 বিটস করে নেয়, তাহলে একটা অ্যাড্রেস বাসে যদি 16 বিট হয়, 16 divided by 2. বাইট করে না, 2 বিট না। আচ্ছা একটু চিন্তা করো যে আগের সাথে মিলাও। আগে আমরা হচ্ছে বলতেছি যখন অ্যাড্রেস বাস হচ্ছে 16 বিটস এবং আমরা তখন বাইট অ্যাড্রেসেবল মেমোরি ইউজ করতাম, ওই ক্ষেত্রে আমাদের মেমোরি সাইজ কত হতো? ধরো যদি এটা বাইট হিসাবে ইউজ করতাম তখন আমাদের মেমোরি সাইজ কত হতো? 2 টু দি পাওয়ার 16। গুড। আর এখন আমরা বাইট ইউজ করতেছি না, আমরা ইউজ করতেছি ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমোরি এবং আমাদের রিলেশনটা এখন হচ্ছে 2 বাইটস ইকুয়ালস টু 1 ওয়ার্ড। তাহলে এখন আমার মেমোরি সাইজ কত হবে? আচ্ছা, আমার মনে হচ্ছে এটা দিয়ে তোমরা আসলে বুঝতে পারতেছো না, এখনো কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই। মানে আমি যখন বলতেছি যে আমার অ্যাড্রেস বা 16 বিটস এবং আমার মেমোরিটাকে আমি অ্যাড্রেস করতেছি বাইট দিয়ে, তার মানে আসলে আমি মেমোরি সাইজ হচ্ছে 2 টু দি পাওয়ার 16টা বাইট। তো আমি যখন বলতেছি 16 বিটস এবং আমি মেমোরিকে অ্যাড্রেস করতেছি ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমোরি দিয়ে, তার মানে হচ্ছে আমার মেমোরি সাইজ 2 টু দি পাওয়ার 16, কিন্তু এখন তো আমি আর বাইট বলবো না, এখন আমি বলবো ওয়ার্ডস। এটাই বেসিক ডিফারেন্স না? এখন এই যে ওয়ার্ডসটা আছে, এই ওয়ার্ডস মানে একটা ওয়ার্ড সমান 2 বাইটস, তার মানে 2 টু দি পাওয়ার 16 ওয়ার্ড সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 16 ইন্টু 2 বাইট, অর্থাৎ 2 টু দি পাওয়ার 17 বাইটস। এখন তুমি এইভাবে রাখতে পারো, আর ভালো আরো ভালো হয় যে তুমি যদি এটাকে কেবি, এমবি বা জিবি কিছু একটাতে কনভার্ট করো। আমাদের কেবি কত ছিল? 2 টু দি পাওয়ার 10 সমান একটা কেবি ছিল, তাহলে আমাদের এখানে থাকতেছে 2 টু দি পাওয়ার 10 আলাদা করলে থাকে 2 টু দি পাওয়ার 7 আর 2 টু দি পাওয়ার 10 বাইট, অর্থাৎ 2 টু দি পাওয়ার 7 কিলোবাইট। 2 টু দি পাওয়ার 7 সমান কত হয়?
128 128 কিলোবাইট মেমোরি আমরা অ্যাড্রেস করতে পারবো। অর্থাৎ তোমাকে যদি স্পেসিফিক্যালি বলে দেয় যে আমাদের অ্যাড্রেসেবল মেমোরিটা হচ্ছে ওয়ার্ড হিসাবে কাউন্ট হচ্ছে, তুমি জাস্ট আগের মতোই 2n, বাট এখন একটা 2 মাল্টিপ্লাই করে দিবা। আচ্ছা, এইগুলা হচ্ছে বেসিক কিছু অ্যাড্রেস বাস রিলেটেড আইডিয়া দিলাম। আমার মনে হয় না এখান থেকে ডাইরেক্ট এমনি কোয়েশ্চেন আসবে, আসলে হয়তো ছোটখাটো এরকম আসতে পারে যে অ্যাড্রেস লাইন দিছে, বিটস দিছে, অ্যান্ড মেমোরি সাইজ বের করো, বা মেমোরি সাইজ দিছে এবং এরপরে হচ্ছে বিটস বা লাইন বের করো। আর বেশি একটু পেঁচাইতে চাইলে হয়তো ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমোরি থাকবে, বাট এই কনসেপ্টটা হয়তো এর পরের ম্যাথস গুলো করতে গেলে কাজে লাগবে। তোমাদের এখান থেকে এখন পর্যন্ত যে কোনো ডাউট, যে কোনো কোয়েরি, কোনো একটা কিছু বোঝো নাই, আমাকে ফিল ফ্রি টু আস্ক মি। সবাই বুঝছো? ওকে। তো এখানে অ্যাকচুয়ালি এক্সাম্পলে আমি ধরে নিতেছি সবাই বুঝছো ইংলিশ। তো এখানে আমাদের এক্সাম্পল ওইটাই বলতেছে যে মাইক্রোপ্রসেসর উইথ 32 বিট অ্যাড্রেস ক্যান অ্যাড্রেস টু দি পাওয়ার 32 মেমোরি লোকেশনস। তো এরপরে ছিল হচ্ছে ডেটা বাস। ডেটা বাস হচ্ছে ডেটা ক্যারি করে, এবং আমরা দেখছিলাম ডেটা বাস ছিল বাই ডিরেকশনাল, অর্থাৎ ডেটা মাইক্রোপ্রসেসর থেকে মেমোরিতে যাবে বা আইওতে যাবে, এবং ইন দ্য সেম ওয়ে আইও এলিমেন্টস গুলো থেকে মাইক্রোপ্রসেসর বা মেমোরি থেকে মাইক্রোপ্রসেসরের কাছেও ডেটা আসবে। এবং সাইজটা ভ্যারি করবে এক একটা মাইক্রোপ্রসেসরের সাইজের উপরে। যেমন 8086 এর আমরা বলছিলাম যে 16 বিট মাইক্রোপ্রসেসর, অর্থাৎ সে 16 বিট পর্যন্ত ডেটাকে ক্যারি করতে পারে বা প্রসেস করতে পারে। এবং বলছে যে ইউজুয়ালি ম্যাচেস দ্য ওয়ার্ড লেন্থ অফ দ্য মাইক্রোপ্রসেসর, অর্থাৎ মাইক্রোপ্রসেসরের যে ওয়ার্ড লেন্থ থাকে ওইটার সাথে এটা ম্যাচ করে। আর এরপরে ছিল কন্ট্রোল বাস। কন্ট্রোল বাস নিয়ে আমরা পড়ছিলাম যে কন্ট্রোল বাস হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের টাইমিং বা কন্ট্রোল সিগন্যালস যেগুলো জেনারেটেড হয় সিপিইউ দ্বারা, সেই সিগন্যালস গুলোকে ক্যারি করে, যেটা আমাদের মাইক্রো কম্পিউটারকে সিঙ্ক্রোনাইজ করতে হেল্প করে। এবং সে ডিফারেন্ট টাইপের সিগন্যালস ক্যারি করতে পারে। ইট ক্যান বি ইনপুট আউটপুট রিড, ইট ক্যান বি ইনপুট আউটপুট রাইট, এটা ইন্টারাপ্ট হতে পারে, মানে রিড রাইট সবকিছুই সে ক্যারি করবে। এবং এই রিড রাইটটা ইনপুট আউটপুট এলিমেন্ট থেকেও হতে পারে, আবার মেমোরি এলিমেন্ট থেকেও হতে পারে। এইটা ছিল আমাদের সিস্টেম বাস সম্পর্কে কথাবার্তা। এবং এর আগে যদি আসি, যে সিপিইউ সাইকেল বলে একটা কথা আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাইকেল, অর্থাৎ একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কিভাবে কাজ করে। তো সিপিইউ সাইকেলে 3টা স্টেপ থাকে, এটাকে আমরা বলি হচ্ছে এফডিই। আমি এটা মুছে ফেলতেছি। তো এফ দিয়ে আমরা বুঝি হচ্ছে ফ্যাচ, ডি দিয়ে বুঝি হচ্ছে ডিকোড, আর ই দিয়ে বুঝি হচ্ছে এক্সিকিউট। প্রথমে সে ইনস্ট্রাকশনকে ফ্যাচ করবে। কেউ কিছু বলতে চাচ্ছ? ম্যাম, আমাদের এই ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ, আমি রেকর্ড করতেছি, বাট আনফরচুনেটলি আমি শুরুর দিকের কিছু জিনিস মানে আমি রেকর্ডিং স্টপ করে দিয়েছিলাম মাঝখানে আর কি। বাট হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে। ওকে। ওকে, সো শুরুতে হচ্ছে ফেচ থাকবে, এরপরে ডিকোড, এরপরে হচ্ছে এক্সিকিউট করব আমরা। মানে প্রথমে ইনস্ট্রাকশনকে ফেচ করব মেমোরি থেকে, তারপরে আমরা ওইটাকে ডিকোড করব, অর্থাৎ জানতে চেষ্টা করব যে এই ইনস্ট্রাকশনটা আসলে কি বলতেছে। এবং ডিকোডের পরে আমরা হচ্ছে এক্সিকিউট করব, ইনস্ট্রাকশনটা সিপিইউ এক্সিকিউট করবে, এবং এর পরের ইনস্ট্রাকশনটাকে আবার মেমোরি থেকে ফ্যাচ করে আনবে। তো এটাই এখানে বলছে, এবং এই সাইকেলটাই চলতে থাকে সারাক্ষণ। আর একটু পরে আমরা দেখব যে কিভাবে এই ফেচ, ডিকোড, এক্সিকিউট করার জন্য আমাদের কিছু স্পেশাল পারপাস রেজিস্টার্স আছে, ওই স্পেশাল পারপাস রেজিস্টার্স গুলো কিভাবে হেল্প করে। তো ফ্যাচের ক্ষেত্রে আমরা হচ্ছে মেমোরি থেকে বাইনারি কোডের ইনস্ট্রাকশনস নিয়ে আসি,
কারণ মেমোরিতে এই প্রত্যেকটা ইনস্ট্রাকশন ডেটা সবকিছু বাইনারি ভ্যালুতেই স্টোর থাকে। তারপর ডিকোডের ক্ষেত্রে আমরা হচ্ছে ইনস্ট্রাকশনটাকে অ্যানালাইজ করি, প্রসেস করি। আর এক্সিকিউটের ক্ষেত্রে এই যে আমরা ক্যারি আউট করি ইনস্ট্রাকশনসটাকে এবং কন্ট্রোলস ওভারঅল অপারেশন অফ দ্য কম্পিউটার। এক্সিকিউট সাইকেলে হচ্ছে একটা কম্পিউটারের ওভারঅল অপারেশন হচ্ছে এক্সিকিউট বা কন্ট্রোল করা হয়। তো এই পুরো প্রসেসের এই ফ্যাচ এবং এক্সিকিউট সাইকেলের এই যে তিনটা বেসিক অপারেশন থাকে আমাদের, এটাকে আরেকটু ইলাস্ট্রেট করা হয়েছে এখানে। যে ফ্যাচের ক্ষেত্রে বলছে যে দ্য ইনস্ট্রাকশন রিকোয়ার্ড ফ্রম মেমোরি ইজ স্টোরড অর কপিড ইন দ্য ইনস্ট্রাকশন রেজিস্টার। তার মানে আমাদের এখানে কিছু রেজিস্টার্স আছে, যে রেজিস্টার্স গুলো নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে। তো এই রেজিস্টার গুলোকে বলা হয় স্পেশাল পারপাস রেজিস্টার। আমরা যখন লাস্ট ক্লাসে কথা বলছিলাম আমরা দেখছিলাম যে রেজিস্টার বলে কিছু জিনিস আছে, এবং ওইখানে আমরা কিছু বলছিলাম যে জেনারেল পারপাস রেজিস্টার বলে একটা টার্ম আমরা ইউজ করছিলাম। সো জেনারেল পারপাস রেজিস্টার ইউজুয়ালি খালি ডেটাগুলোকে স্টোর করা হয়, আর স্পেশাল পারপাস রেজিস্টার এই যে ফ্যাচ, এক্সিকিউট আর ডিকোড এটাতে হেল্প করে। তো প্রথমে হচ্ছে আসি, প্রথম যে রেজিস্টারটা সেটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। সো প্রোগ্রাম কাউন্টার যেটা করে যে পরের ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটাকে হোল্ড করে। সে কিন্তু কারেন্ট যে ইনস্ট্রাকশন সেটার অ্যাড্রেস হোল্ড করতেছে না, সে হোল্ড করতেছে নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড তার অ্যাড্রেসকে। আচ্ছা একটু ব্রেক নিচ্ছে, আমার এখানে আজান হচ্ছে। আচ্ছা, সো আমি বললাম যে আমাদের রেজিস্টার গুলোকে আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার। এই তোমরা কি আসো আমার সাথে? জি ম্যাম আছি। তোমরা সবাই বাসায় চলে গেছো না আসো এখনো ঢাকায়? ঢাকাতেই তো থাকি না। এটাই মনে মনে বলতেছিলাম যে একটু পরে বলবে ঢাকাতেই তো থাকি। আচ্ছা, জেনারেল পারপাস রেজিস্টার এখানে হচ্ছে আমরা যে কোনো জেনারেল অপারেশনের জন্য ইউজ করি। যেমন এটা হইতে পারে ডেটা স্টোরেজ, একটা টেম্পোরারি মেমোরি, ক্যাশ মেমোরির মতো ইউজ করতে পারি। তারপর হচ্ছে এখানে আমরা আমাদের অ্যারিথমেটিক, লজিক্যাল যে কোনো অপারেশনস ইউজ করার জন্য, ধরো ওই যে লাস্ট ক্লাসে যে আমরা দেখছিলাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার সময় যে আমরা একটা রেজিস্টার একটা ডেটা রাখছি, তারপরে ওইটার সাথে আবার অ্যাড করছি, এরকম অপারেশনস এর জন্য হতে পারে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট কাজ হয় সেটা হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং জিনিসটা হচ্ছে আমাদের কাছে আর্কিটেকচারে পড়ে থাকার কথা আই গেস, যে এরকম একটা ইনস্ট্রাকশন লিস্টের মতো থাকে, একটা টেবিল থাকে যেখানে হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্রাকশনস, এইদিকে একটা ইনস্ট্রাকশন থাকলো, ওই ইনস্ট্রাকশন রিলেটেড ডেটা থাকলো এবং তার একটা ইন্ডেক্স নাম্বার থাকে, এবং আমরা হচ্ছে এই ইন্ডেক্স নাম্বারটাকে কল করি, ওই ইন্ডেক্স নাম্বারের রেসপেক্টে যে ডেটা তারপরে সেটাকে আমরা ফ্যাচ করি, এরকম ভাবে কাজ করে আর কি। সো ওই যে ইন্ডেক্সিং, এই ইন্ডেক্সিং এর কাজটাও জেনারেল পারপাস রেজিস্টার দিয়ে ইউজ করা হয়। এবং এই জেনারেল পারপাস রেজিস্টার হচ্ছে প্রোগ্রামাররা ফ্রিলি ইউজ করতে পারবে। ওরা চাইলে এই, মানে এখানে হচ্ছে প্রোগ্রামারদের কন্ট্রোল আছে, প্রোগ্রামারদের ডাইরেক্ট কন্ট্রোল আছে এটার উপরে। এবং এটা খুবই ফ্লেক্সিবল, তুমি চাইলে এখানের ডেটা তুমি চেঞ্জ করতে পারো, রিরাইট করতে পারো, এই ফ্লেক্সিবিলিটিটা এখানে থাকে। আর স্পেশাল পারপাস রেজিস্টার অবভিয়াসলি স্পেশাল কন্ট্রোল টাস্কের জন্য। স্পেশাল পারপাস রেজিস্টার ইউজ করা হয় হচ্ছে স্পেশাল এবং প্রিডিফাইন্ড ফাংশনস এর জন্য। অর্থাৎ প্রত্যেকটা রেজিস্টারের এক একটা স্পেশাল কাজই আছে, তুমি ওই রেজিস্টারকে ওই কাজ ছাড়া অন্য কোনো কাজে ইউজ করতে পারবে না। যেমন নেক্সট ক্লাসে হয়তো আমরা 8086 এর আর্কিটেকচার পড়া শুরু করে দিব ইনশাল্লাহ। তো এখানে 8086 এ তুমি দেখবে এরকম কিছু রেজিস্টারের নাম পাবা, AX BX এই টাইপের।
তারপরে হচ্ছে ax bx cx dx এরকম আছে। এরা হচ্ছে তোমার জেনারেল পারপাস রেজিস্টার। তোমাকে যদি 3টা নাম্বার অ্যাড করতে বলে, তুমি চাইলে এখান থেকে যে কোনো একটাকে, 3টাকে নিয়ে তুমি এডিশন করতে পারো, একটাকে নিয়ে করতে পারো। মানে এখানে এখানে এই এক একটা রেজিস্টারের অ্যাকচুয়ালি কোনো প্রিডিফাইন্ড কাজ নেই। তোমার মন চাইলে যে কোনো একটাকে ডেটা স্টোরেজে অ্যাড করতে পারো, যে কোনোটাকে ইন্ডেক্সিং ইউজ করতে পারো, তুমি যে কোনোটাকে এরিথমেটিক অপারেশনসেও ইউজ করতে পারো। কিন্তু স্পেশাল প্রিডিফাইন্ড যেই রেজিস্টার্স গুলো আছে, যেমন একটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, তারপরে হচ্ছে তোমার স্ট্যাক পয়েন্টার বলে একটা রেজিস্টার আছে। এদেরকে তুমি অন্যান্য কোনো কাজে ইউজ করতে পারবে না। এই যে ডিফাইন্ড ফাংশন আছে ওইটার জন্য ইউজ করতে হবে। যেমন প্রোগ্রাম কাউন্টার, যেটাকে আমরা পিসি দিয়ে ডিনোট করি, প্রোগ্রাম কাউন্টারের কাজ হচ্ছে নেক্সট যে ইনস্ট্রাকশনস তা এক্সিকিউট করব আমরা, তার মেমোরি লোকেশন সে হোল্ড করে। সে ইনস্ট্রাকশনটাকে হোল্ড করে না। কিন্তু এখানে দুইটা কথা, একটা হচ্ছে সে ইনস্ট্রাকশনটাকে হোল্ড করতেছে না, ইনস্ট্রাকশনের অ্যাড্রেসকে হোল্ড করতেছে। এবং আবার সে কারেন্ট ইনস্ট্রাকশন বা প্রিভিয়াস ইনস্ট্রাকশন না, সে নেক্সট যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হইতে হবে তার মেমোরি লোকেশনকে হোল্ড করতেছে প্রোগ্রাম কাউন্টার। তারপরে আছে হচ্ছে স্ট্যাক পয়েন্টার। আমরা ইউজুয়ালি স্ট্যাকের বেসিসে কাজ করি, মানে আমাদের এক একটা রেজিস্টার এরকম এক একটা স্ট্যাকের উপরে রাখা হয়, এবং এই স্ট্যাকের টপে যে থাকে সেই টপের ভ্যালু গুলো নিয়ে বা ডেটা গুলো নিয়ে আমরা কাজ করি। সো স্ট্যাক পয়েন্টার হচ্ছে ওই স্ট্যাকের টপে যে আছে সেই তার অ্যাড্রেসকে লোকেট করতে হেল্প করে। এটা এই স্লাইডে আপাতত নেই, জন্য এটা নিয়ে আমি আর ডিটেলসে বলতেছি না। তারপরে আছে হচ্ছে ইন আইআর, বা এটাকে বলা হয় হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার। ইনস্ট্রাকশনস রেজিস্টারের কাজ হচ্ছে এই ইনস্ট্রাকশন রেজিস্টার আবার কারেন্ট ইনস্ট্রাকশনকে হোল্ড করতেছে। অর্থাৎ প্রোগ্রাম কাউন্টার নেক্সটটাকে হোল্ড করবে, আর ইনস্ট্রাকশন রেজিস্টার হচ্ছে কারেন্ট ইনস্ট্রাকশনকে হোল্ড করবে। এটাই এখানে বলা হয়েছে যে কারেন্টলি বিং এক্সিকিউটেড অর ডিকোডেড, এবং সে শুধু ইনস্ট্রাকশনটাকে হোল্ড করবে, সে কিন্তু আবার লোকেশন হোল্ড করতেছে না। এরপরে হচ্ছে আরো কিছু ফ্ল্যাগ বা স্ট্যাটাস রেজিস্টার পড়বো, এগুলো নিয়ে আমরা খুবই ডিটেলসে পড়বো। তো যখন পড়বো তখন আমরা কথা বলতেছি। এই ফ্ল্যাগ বা স্ট্যাটাস রেজিস্টার যেগুলো আছে, সেই ফ্ল্যাগ বা স্ট্যাটাস রেজিস্টারের কাজ হচ্ছে কিছু কন্ডিশন কোডস হোল্ড করা। ওই যে আমরা যেটা পড়ছিলাম যে গ্রেটার দেন লেস দেন হইলে কি কি, যে 1 হয়ে যায় 0 হয়ে যায়, এরকম কিছু ফ্ল্যাগ বা স্ট্যাটাস রেজিস্টার আছে। তো আর আরেকটা হচ্ছে বেস পয়েন্টার, যেটা কিছু কিছু আর্কিটেকচারে ইউজ করা হয়। তো স্পেশাল পারপাস রেজিস্টার গুলোতে আসলে প্রোগ্রামারদের কন্ট্রোল থাকে না, ডাইরেক্টলি থাকে না, বা থাকলেও হচ্ছে খুবই লিমিটেড কন্ট্রোল থাকে। এবং অবভিয়াসলি এটার ফ্লেক্সিবিলিটি অনেক লো, কারণ এখানে আমরা প্রিডিফাইন্ড ফাংশনস গুলো খালি করতেছি। আর আরো দুইটা রেজিস্টার, স্পেশাল পারপাস রেজিস্টারের নাম আমরা এখানে দেখব। একটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, বা এটাকে মার বা MAR বলে, MAR দিয়ে আর কি শর্ট ফর্মে লিখে। এই মেমোরি অ্যাড্রেস রেজিস্টার হচ্ছে হোল্ডস মেমোরি অ্যাড্রেস ফ্রম ওয়্যার ডেটা উইল বি ফেচড। এখানে দেখো প্রোগ্রাম কাউন্টার ইনস্ট্রাকশনের নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেস হোল্ড করে। ইনস্ট্রাকশন রেজিস্টার কারেন্ট যে ইনস্ট্রাকশন এক্সিকিউটেড হচ্ছে বা ডিকোডেড হচ্ছে সেই ইনস্ট্রাকশনকে হোল্ড করতেছে, নট দ্য অ্যাড্রেস। মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, নাম যেহেতু মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, তার মানে সে একটা মেমোরি অ্যাড্রেসকে হোল্ড করতেছে। কার মেমোরি অ্যাড্রেসকে হোল্ড করতেছে? যেখান থেকে এই মোমেন্টে ডেটা ফেচ করা হবে, ডেটার মেমোরি অ্যাড্রেস, ইনস্ট্রাকশনের মেমোরি অ্যাড্রেস না, ডেটার মেমোরি অ্যাড্রেস। আর মেমোরি ডেটা রেজিস্টার, অর্থাৎ যেহেতু সে মেমোরি ডেটা রেজিস্টার, তার মানে এখানে অ্যাড্রেস আসবে না, MDR এর ডেটা আসবে। কোন ডেটা? ইট হোল্ডস দ্য ডেটা বিং ট্রান্সফার্ড টু দ্য মেমোরি অর ফ্রম মেমোরি বাই দ্য CPU। তোমরা কি বুঝছো কি বলতেছি? একটু রেসপন্স করো প্লিজ, নাইলে মনে হচ্ছে একা একা কথা বলতেছি।
জি হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, আমি বোঝার চেষ্টা করতেছি। ওকে, বুঝার চেষ্টা করছো, কোনো কিছু বুঝো নাই বা আরেকবার রিপিট করব, এটা চাইলে বলতে পারো, আমি আবার রিপিট করব। আচ্ছা মিস। ওকে, সো এইটুকু যেহেতু আমরা বুঝছি, একটু আগের জিনিসগুলোতে যাই। আগের জিনিস বলতে আর বেশি কিছু তেমন বাকি নাই। একটা হচ্ছে তোমার মেমোরিতে, যেটা হচ্ছে র্যাম আর রোম। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামের ক্ষেত্রে আমরা এই র্যাম আর রোমের ডিফারেন্স আসলে আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি এবং এখন আবার পড়বো। র্যামের ক্ষেত্রে যেটা হয় যে তুমি র্যাম থেকে উই ক্যান রিড অর রাইট এনি টাইম বাই দ্য সিপিইউ, এবং এটা হচ্ছে একটা ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি হচ্ছে তোমার যদি কোনো কারণে কম্পিউটার টার্ন অফ হয়ে যায়, এই র্যামের ভেতরে যে কন্টেন্টস গুলো থাকবে সেগুলো হচ্ছে ইরেজড হয়ে যাবে। দ্যাটস এটাকে আমরা ভোলাটাইল মেমোরি বলতেছি। এবং আরেকটা হচ্ছে ইট ইজ নট প্রি লোডেড উইথ এনি ডেটা। আগে থেকে এখানে কোনো ডেটা প্রিলোড করা থাকে না। আমরা হচ্ছে নেসেসিটির উপরে বেস করে আমরা কোন একটা প্রোগ্রামের সাথে যে ডেটা অ্যাসোসিয়েটেড থাকবে ওই ডেটাটাকে আমরা হচ্ছে এখানে লোড করি। সো এটা আরেকটা পয়েন্ট লিখে রাখতে পারো এই দুইটার সাথে, সেটা হচ্ছে ডাব্লিউ দিয়ে আমি ইউজুয়ালি উইথ বুঝাই। এটা লেখা শেষ হইলে বলিও, যদি লিখে রাখো আর কি, বা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। আচ্ছা, আর রোম হচ্ছে রিড অনলি মেমোরি। এটা সিপিইউ খালি এটাকে রিড করতে পারবে, এবং এখানে হচ্ছে এটা নন ভোলাটাইল মেমোরি। নন ভোলাটাইল, ভোলাটাইল ছিল হচ্ছে কম্পিউটার অফ হয়ে গেলে, কোনো কারণে সুইচ অফ হয়ে গেলে তার সব ডেটা ইরেজ হয়ে যায়। আর যেহেতু রোম নন ভোলাটাইল, তার মানে এটার অপোজিট হবে, তুমি যদি কম্পিউটারকে বন্ধ করে দাও এটা ইরেজড হবে না, এখানে যে কন্টেন্টস গুলো স্টোর থাকে দে আর পার্মানেন্ট। আর আগের ক্ষেত্রে র্যামের ক্ষেত্রে আমরা বলছিলাম যে র্যামে ডেটা প্রিলোড করা থাকে না, যখন দরকার পড়ে তখন সে হচ্ছে ডেটাটাকে লোড করে, তাও সেই সমস্ত ডেটা উইচ ইজ রিলেটেড টু দ্য প্রোগ্রামার সফটওয়্যার। আর রোমের ক্ষেত্রে ইট ইজ প্রিলোডেড উইথ ডেটা অ্যান্ড সফটওয়্যার যেগুলো ইউজুয়ালি চেঞ্জ হয় না। ধরো কম্পিউটারের কোন একটা ইনস্ট্রাকশনের সাথে এই ডেটাগুলো হচ্ছে তোমার চেঞ্জ হবে না, যে ডেটা এবং সফটওয়্যার গুলো থাকবে ওগুলো হচ্ছে দিস আর প্রিলোডেড ইন রোম। সো এটা একটা বেসিক কোয়েশ্চেন থাকতে পারে ছোটখাটো, যে র্যাম আর রোমের মাঝে ডিফারেন্স। এখন হচ্ছে ফাইনালি যেটা দেখবো আমরা সেটা হচ্ছে যে এই যে আমরা এতক্ষণ পড়লাম যে ফ্যাচ, ডিকোডার, এক্সিকিউট, এবং আমরা দেখলাম যে আমাদের কিছু স্পেশাল পারপাস রেজিস্টার আছে। এই স্পেশাল পারপাস রেজিস্টার্স গুলো দিয়ে আমরা কিভাবে ইনস্ট্রাকশন ফ্যাচ করি, ডিকোড করি আর এক্সিকিউট করি। তো প্রথমে হচ্ছে আমাদের প্রোগ্রাম কাউন্টার, বা প্রোগ্রাম কাউন্টারেরই আরেকটা নাম হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার, মানে দে আর সেম থিং, জাস্ট নেম ডিফারেন্ট, প্রোগ্রাম কাউন্টার বা ইনস্ট্রাকশন পয়েন্টার। তো দিস ওয়াজ আ রেজিস্টার যেটা কি করে, নেক্সট যে ইনস্ট্রাকশনটা আছে সেই ইনস্ট্রাকশনের অ্যাড্রেসকে স্টোর করে। সো ধরো আমার ইনস্ট্রাকশন পয়েন্টার বা প্রোগ্রাম কাউন্টারে 0001, এটা একটা হেক্সাডেসিমাল ভ্যালু হওয়ার উচিত, ইউজুয়ালি এরকমই হয়। এই অ্যাড্রেসে বলছে যে
আমার যে নেক্সট ইনস্ট্রাকশনটা আমার এক্সিকিউট করা লাগবে সেই ইনস্ট্রাকশনটা এই মেমোরি লোকেশনে স্টোর করে রাখা আছে। সো ও ইন্ডিকেট করতেছে বা অ্যাড্রেস বাস তার কাছে যাচ্ছে, অ্যাড্রেস বাস গিয়ে ইনস্ট্রাকশন পয়েন্টার থেকে এই লোকেশনটা পড়তেছে এবং সে এরপরে এই মেমোরি লোকেশনে যাবে। এই ডেটা যে মানে মেমোরি লোকেশন এই ইনফরমেশন এই ডেটাটা অ্যাড্রেস বাস নিয়ে যাচ্ছে এবং এই লোকেশনে গিয়ে অ্যাড্রেস বাস দেখতেছে আচ্ছা এই লোকেশনে অ্যাড্রেস বাস হচ্ছে এই ইনফরমেশনটা সেন্ড করলো যে 0001 এই লোকেশনে আমার যে ইনস্ট্রাকশনটা আছে ওই ইনস্ট্রাকশন বা কন্টেন্টটা তুমি আমাকে দাও। তো তারপরে এই যে কন্টেন্টটা সেটা হচ্ছে the address bus moves over the address moves over the address bus to the memory address register. আচ্ছা সো এখানে আবার চলে আসতেছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। এটার কাজ মেমোরি অ্যাড্রেস রেজিস্টার ছিল হোল্ডস মেমোরি অ্যাড্রেস ফ্রম ওয়্যার দ্য ডেটা উইল বি ফেচড। তার মানে প্রথমে ইনস্ট্রাকশন পয়েন্টারের নেক্সট ইনস্ট্রাকশন যেটা সেটার মেমোরি অ্যাড্রেস থাকবে, এরপরে অ্যাড্রেস বাস এই মেমোরি অ্যাড্রেসটাকে সেইটা রিসিভ করবে, এরপরে সে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের কাছে নিয়ে যাবে এই অ্যাড্রেসটা এবং নিয়ে বলবে যে এখন এই অ্যাড্রেসের ইনস্ট্রাকশনটাকে আমরা হচ্ছে ডিকোড করব। সো ইনস্ট্রাকশন পয়েন্টারে কি ছিল যতক্ষণ পর্যন্ত 0001 ছিল এর মানে এতক্ষণ সে আসলে কারেন্ট ইনস্ট্রাকশন ছিল না, সে ছিল নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড। তো এরপরে ধরো কারেন্ট ইনস্ট্রাকশন এক্সিকিউট করা শেষ হইলো, শেষ হওয়ার পরে যখন এই পুরো সিপিউর কাছে এই নোটিফাইড হলো সিপিইউ যে ওকে আমার কারেন্ট ইনস্ট্রাকশন এক্সিকিউট করা শেষ, আমার এখন নেক্সট ইনস্ট্রাকশন লাগবে, তখন সিপিইউ কি করবে ইনস্ট্রাকশন পয়েন্টার থেকে এই নেক্সট ইনস্ট্রাকশন যেটা এক্সিকিউট করতে হবে তার মেমোরি অ্যাড্রেসটাকে অ্যাড্রেস বাসের কাছে পাঠাবে। অ্যাড্রেস বাস ওটা ক্যারি করে নিয়ে যাবে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের কাছে, বলবে যে এখন আমি এই অ্যাড্রেসের ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করব বা ডিকোড করতে চাই, এক্সিকিউট না ডিকোড করতে চাই। সো এরপরে মেমোরি লোকেশন অফ দ্য ইনস্ট্রাকশন এটাকে লোকেট করা হলো মেমোরি অ্যাড্রেস রেজিস্টার থেকে এবং দেন এখান থেকে আমরা হচ্ছে এই অ্যাড্রেসের রেসপেক্টে যে কন্টেন্ট বা যে ইনস্ট্রাকশনটা স্টোর করা ছিল ওই ইনস্ট্রাকশনটাকে আমরা ফ্যাচ করে ডেটাবাসে পাঠাচ্ছি, কারণ ডেটাবাস উইল ক্যারি দ্য ডেটা। এটা একটা ইনস্ট্রাকশন হইতে পারে, এটা একটা যে কোনো ভ্যারিয়েবলের ভ্যালু হইতে পারে। সো এই কন্টেন্টটা এখন যাবে হচ্ছে ডেটাবাসে, ডেটাবাস কি করবে এই কন্টেন্টটাকে মেমোরি থেকে নিয়ে এসে সে কার কাছে পাঠাবে মেমোরি ডেটা রেজিস্টারে পাঠাবে। কারণ মেমোরি ডেটা রেজিস্টার কি ছিল মেমোরি ডেটা মানে সে ডেটা স্টোর করতেছে, কোন ডেটা যে ইনস্ট্রাকশনটা এখন আমরা ডিকোড করব সেই ইনস্ট্রাকশনের। সো মেমোরি ডেটা রেজিস্টারের কাছে এই কন্টেন্টটা আসলো এবং আসার পরে আমরা এটাকে ইনস্ট্রাকশন রেজিস্টারের কাছে পাঠাচ্ছি। ইনস্ট্রাকশন রেজিস্টার কি ছিল ইনস্ট্রাকশন রেজিস্টার ছিল কারেন্ট যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে বা ডিকোড হবে সেই রেজিস্টারটা ছিল ইনস্ট্রাকশন রেজিস্টার। সো মেমোরি ডেটা রেজিস্টারের কাছ থেকে ইনস্ট্রাকশন রেজিস্টারে আসলো অ্যান্ড দেন ফাইনালি এটাকে আমরা হচ্ছে ডিকোড করব অ্যান্ড এক্সিকিউট করব। আমি যদি পুরো সাইকেলটাকে এক লাইনের মাধ্যমে বোঝানোর ট্রাই করি, একটা মিনিট। সো আমাদের ফ্যাচিং সিকোয়েন্সটা অনেকটা এরকম যে প্রথমে 1 নাম্বার স্টেপে আমাদের আরে হ্যাঁ 1 নাম্বার স্টেপে প্রোগ্রাম কাউন্টার সে যে অ্যাড্রেসটা হোল্ড করতেছে ওই প্রোগ্রাম কাউন্টার কি হোল্ড করে কার অ্যাড্রেস হোল্ড করে
নেক্সট অ্যাড্রেস যেটা হবে এক্সিকিউটেড হবে, মানে নেক্সট ইনস্ট্রাকশন যেটা এক্সিকিউটেড হবে তার অ্যাড্রেস। তার অ্যাড্রেস হোল্ড করে। সো সে কি করতেছে, এই প্রোগ্রাম কাউন্টার ওই অ্যাড্রেসটা, এটা হচ্ছে অ্যাড্রেস বাস, অ্যাড্রেস বাসের মাধ্যমে পাঠাচ্ছে কার কাছে, মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের কাছে। কারণ মেমোরি অ্যাড্রেস হচ্ছে আমাদের যেই অ্যাড্রেসটা এখন ফেচ করা হবে সেটাকে স্টোর করে। তারপরে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, সেকেন্ড পয়েন্টে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার এই মেমোরি অ্যাড্রেসে যেই ডেটাটা আছে সে হচ্ছে ওইটাকে পাঠায় হচ্ছে এমডিআর এ। আমরা তো এটাই দেখলাম যে অ্যাড্রেস বাস থেকে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে গেল, মেমোরি অ্যাড্রেস গেল মেমোরিতে, সে হচ্ছে মেমোরি লোকেশনের কন্টেন্টটা ফ্যাচ করার পরে হচ্ছে যে ডেটা বাস, এটা হচ্ছে আমাদের ডেটা বাস, ডেটা বাসের থ্রুতে এই ফ্যাচ করা কন্টেন্টটা নিয়ে পাঠিয়ে দিল হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের কাছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। তারপরে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার এখন কি করবে, সে হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টারের কাছে, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার থেকে ইনস্ট্রাকশন রেজিস্টারের কাছে সে এইখান থেকে যে ডেটাটা ফ্যাচ করা হয়েছে ওই ডেটাটা পাঠিয়ে দিবে। অ্যান্ড এই পুরো কাজটা হওয়ার পরে এরপরে তোমার এটা এক্সিকিউট হোক বা ডিকোড হোক, এটা হইল, এবং এইটুকু পর্যন্ত যেই ইনস্ট্রাকশন রেজিস্টারের কাছে আমার ডেটাটা চলে গেল, এরপরে প্রোগ্রাম কাউন্টারের যে ভ্যালুটা ছিল এটা হচ্ছে ইনক্রিমেন্ট হয়ে যাবে। 1 করে ইনক্রিমেন্ট হয় না, মানে 1 দিয়ে ইউজুয়ালি আমরা বাইট বুঝাই আর কি, যে ইউজুয়ালি এই যত ধরনের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখবা রেজিস্টার রিলেটেড, এগুলো ইউজুয়ালি বাইট হিসাবে কাজ করে। সো 1 বাইট করে সরে যায়, মানে পরে বলে 1 বাইট, বা ইট ডিপেন্ডস অন দ্য মাইক্রো প্রসেসর, বাট এই ক্যালকুলেশনস গুলো আমরা বাইটে ইউজ করি। আমি যদি +1 দেই মানে হচ্ছে আমি বুঝাইতেছি, ধরো অ্যাজিউম করে নিচ্ছি আমরা, সাপোজলি যে 1 বাইট করে সে ইনক্রিমেন্ট করবে, করে সে নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসে চলে যাবে। অর্থাৎ এই ছবির ক্ষেত্রে এই যে 0001 এরপরে সে হচ্ছে 0002 তে চলে যাবে, প্রোগ্রাম কাউন্টারের ভেতরে যে অ্যাড্রেসটা স্টোর করা থাকবে। এইভাবে হচ্ছে ইউজুয়ালি সিপিইউ ফ্যাচ, ডিকোড আর এক্সিকিউট করে। এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ফিল ফ্রি টু আস্ক। ম্যাম এমডিআর এর কাজটা আরেকবার বললে ভালো হতো। হ্যাঁ, এমডিআর হচ্ছে মেমোরি ডেটা রেজিস্টার। এমডিআর যেটা করে, এমডিআর এর কাজ হচ্ছে সে ডেটা স্টোর করতেছে, কিন্তু সে সেই ডেটাটা স্টোর করতেছে যে ডেটাটা আমরা এখন হচ্ছে ফ্যাচ বা মানে সরি, যেই ডেটাটা আমরা হচ্ছে সিপিইউ থেকে নিয়ে আসলাম সেই ডেটাটাকে সে হচ্ছে স্টোর করবে, বা যেই ডেটাটা আমরা এখন সিপিইউর কাছে পাঠাবো সেই ডেটাটা সে স্টোর করবে। অর্থাৎ কারেন্ট ডেটাটা আর কি। তুমি এইদার যে ডেটাটা এখন ইউজ করবা, ধরো ইনস্ট্রাকশন তোমাকে বলছে যে একটা রেজিস্টারের কোন একটা লোকেশন দিয়ে রাখছে, ওই লোকেশন থেকে তুমি একটা 5 এই নাম্বারটা স্টোর করা আছে সাপোজ, তুমি ওই নাম্বারটা নিয়ে আসো। সো এখন মেমোরি ডেটা রেজিস্টারে ওই আগের সব স্টেপ ফলো করে এখন মেমোরি ডেটা রেজিস্টারে 5 এসে স্টোর হবে। জি বুঝতে পেরেছি। ম্যাম এটা কি টেম্পোরারি রেজিস্টার করে মানে স্টোর করে রাখে? হ্যাঁ, মানে টেম্পোরারি বলতে কি বুঝাতে চাইতেছো আমি এটাকে পরে রিরাইট করবো নাকি না? হ্যাঁ ma'am, মানে এটা পরে এটাকে আর অ্যাক্সেস পাবো কিনা? হ্যাঁ, অ্যাক্সেস তো পাবা, কারণ এই যে ফ্যাচ, এক্সিকিউট আর ডিকোড এই সাইকেলটা চলতেই থাকে। সো তোমার যদি অ্যাক্সেস না থাকে তুমি এই সাইকেল কন্টিনিউ কেমনে করবে? তুমি সিপিইউ তো কাজ করতে পারবে না। এই পুরো প্রসেসটা এটা চলতে থাকে। এই যে প্রথমে প্রোগ্রাম কাউন্টার থেকে এমএআর এ যায়, এমএআর থেকে ডেটা, ওই যে এমএআর এর লোকেশন থেকে ডেটা ফ্যাচ হয়ে ডেটা বাসের থ্রুতে এসে এমডিআর এ স্টোর হয়, এমডিআর থেকে আইআর এ যায়, আইআর থেকে এরপরে ওই ডিপেন্ডস অন দ্য ইনস্ট্রাকশন, কি সব ইনস্ট্রাকশন তো আসলে আমার ডিকোড করা লাগতেছে না। ধরো কিছু একটা ইনস্ট্রাকশন আছে যেটা খালি একটা নাম্বার ফ্যাচ করে নিয়ে আসছে, সেটাকে তুমি আর কি ডিকোড করবা। আর কিছু ইনস্ট্রাকশন থাকে হয়তো সে কোনো একটা অপারেশন করতে বলছে, ওই অপারেশন ধরো অ্যাডিশন করতে বলছে বা কিছু একটা, ওইটাকে তুমি হয়তো ডিকোড করে তারপরে এক্সিকিউটে নিলা। কিন্তু আইআর এ আসার সাথে সাথে তোমার প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা 1 করে বাড়বে।
অ্যান্ড দেন সেম সাইকেলটা আবার চলতে থাকবে, আবার ওই এক করে বাড়ার পরে এক করে বাড়া মানে 1 বাইট করে বাড়াবা যাই হোক, ওইটা বাড়ার পরে যে মেমোরি অ্যাড্রেসটা পাচ্ছ ওইটা প্রোগ্রাম কাউন্টারে এসে স্টোর হইলো, অ্যান্ড দেন ওই অ্যাড্রেসটা আবার যাবে MAR এ থ্রু অ্যাড্রেস বাস, অ্যান্ড দেন MAR ওই অ্যাড্রেসের রেসপেক্টে যে কন্টেন্ট বা ইনস্ট্রাকশন বা ডেটা স্টোর ওই মেমোরি লোকেশনটাতে সেইটা সিপিইউ ফ্যাচ করে ডেটা বাসের থ্রুতে MDR এ পাঠাবে, দেন MDR আবার IR এ পাঠাবে, এবং এই সাইকেল চলতে চলতে আগের যে ডেটাগুলো এই রেজিস্টার গুলোতে স্টোর করা ছিল ওগুলো আবার রিরাইট হচ্ছে, দেন আবার সাইকেল শিফট করতেছে ফরওয়ার্ড, এরকম আর কি। তুমি কি এটাই জানতে চাইছো? জি ম্যাম, বুঝছি। ওকে, আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কোয়েশ্চেন না থাকা অ্যাকচুয়ালি ভালো না, কোয়েশ্চেন থাকা ভালো, তাইলে আমরা আসলে অনেক কিছু শিখতে পারি। আমার যদি আজকের ক্লাসটা অফলাইন